নমস্কার। একটু রাতেই এলাম আপনাদের সামনে। তার কারণ হচ্ছে যে যে ছবি আজ গোটা কলকাতা, গোটা ভারতবর্ষ কিংবা ক্রিকেট প্রেমীরা দেখলো, তার মানে কিন্তু এক কথায় বলা যেতে পারে যে ক্রিকেটের বিজ্ঞাপন, অন্তত ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন খুব একটা ভালো হলো না। 124 রানের টার্গেট ছিল এবং সেই 124 রানের টার্গেট কিন্তু হাসিল করতে পারলো না গিলের টিম ইন্ডিয়া, এবং অবশেষে 30 রানে পরাজয়। এই খবর ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে ভীষণভাবে। সত্যি গৌতম গম্ভীর তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সে তিনি পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আমরাই এরকম পিচ চেয়েছিলাম এবং আমরাই এরকম পিচ চেয়েছি বলে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তিনি বানিয়েছেন। এবং এবং তার আগেও আমরা দেখলাম যে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টই এরকম পিচ চেয়েছিল বলে এরকম পিচ তারা দিয়েছেন। এই ব্যাপারটা গৌতম গম্ভীর ভীষণভাবে কিন্তু তার ঘাড় থেকে তিনি ঝেড়ে ফেলে তিনি কিন্তু একটা কথা বলছেন, এই পিচে কোনো জুজু ছিল না। বাহ, এই পিচে কোনো জুজু ছিল না, এটা কিন্তু তার বক্তব্য। বরাবরই গৌতম গম্ভীরের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায়, যখনই কোনো কিছু বিতর্ক হয়, যখনই কোনো কিছু হার নিয়ে কথা হয়, তখন কিন্তু বারবার তিনি কিন্তু নিজের ঘাড়ে নেওয়ার বদলে তিনি কিন্তু প্লেয়ারদের উপর তিনি কিন্তু ছেড়ে দেন। এক্ষেত্রে সাদা বলের ক্রিকেটে গৌতম গম্ভীর যতটা সফল, লাল বলের তিনি যতটা সফল নন। এবং কি অদ্ভুত ব্যাপার, এর আগেও গৌতম গম্ভীরের সাথে ডেফিনেটলি আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কিন্তু একটা কথা ভীষণভাবে পরিষ্কার, তিনি যখন ভারতীয় ক্রিকেটে এলেন তখন একে একে তিনজন সিনিয়র ক্রিকেটারকে সাদা বলের ক্রিকেট তো অবশ্যই লাল বলের ক্রিকেটেও তিনি কিন্তু অবসর নিতে বাধ্য করেছেন। 1 নম্বর রোহিত শর্মা, 2 নম্বর বিরাট কোহলি এবং 3 নম্বর রবিচন্দ্রন অশ্বিন। আজকে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের কথা বারবার মনে হচ্ছে। যখন দেখা যাচ্ছে গিল মাঠের বাইরে, তার কাঁধের চোটের কারণে তিনি মাঠের বাইরে, যখন দেখা যাচ্ছে যে এই স্পিন সহায়ক পিচে অফ স্পিনাররা উইকেট নিচ্ছেন, তখন কিন্তু আহ কি অদ্ভুত ব্যাপার, তিনি কিন্তু ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করালেন না। কি অদ্ভুত ব্যাপার ভাবুন। এবং এই ওয়াশিংটন সুন্দরকেই তিনি কিন্তু তাস করে তিনি কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে টেস্ট ক্রিকেট থেকে একদম কার্যত অবসর নিতে বাধ্য করেছিলেন। অথচ ওয়াশিংটন সুন্দরকে দিয়ে সেইভাবে বলই করানো হলো না। এটা তো একটা খুব 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধরে নেওয়া যাক যে শুভমান গিল তিনি অসুস্থ, তিনি ব্যাট করতে পারেননি, ঠিক কথা। 124 রান তাড়া করে এই ম্যাচ জিতে যাবে না ভারতের তাবর তাবর ব্যাটসম্যানরা, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। সেখানে পিচ কতদিনে জল দেওয়া হয়েছে না হয়েছে সেগুলো আসেই না। আজকে বারবার এই কথা বলতে গিয়ে ডেফিনেটলি ইতিহাসের এমন অনেক ঘটনার সাক্ষী যেমন ইডেন গার্ডেন্স থেকেছে, তেমন কিন্তু আজকের ইডেন গার্ডেন্সের বিজ্ঞাপন ভারতীয় ক্রিকেটের পক্ষে খুব একটা সুখকর হলো না। 6 বছর পর যে টেস্ট ক্রিকেট ফিরল, পিঙ্ক বলের টেস্টে লাস্ট খেলা হয়েছিল, বিরাট কোহলির একটা দারুণ 100 রান আমরা দেখেছিলাম। 6 বছর পর টেস্ট ক্রিকেট ফিরলেও দেখা গেল যেটা, যে সেই টেস্ট ক্রিকেট একেবারে কলঙ্কিত একটা চ্যাপ্টার হয়ে থেকে গেল। কিন্তু এর পাশাপাশি ডেফিনেটলি আমাদের কিন্তু কুর্নিশ জানাতেই হবে সেই টিম সাউথ আফ্রিকার অধিনায়ক সহ গোটা সাউথ আফ্রিকার টিমকে। একটা সময় এই সাউথ আফ্রিকা একেবারে মানে মূল পর্যায় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। সবার যারা ক্রিকেট ঘাটেন তাদের ডেফিনেটলি মনে থাকবে যে এই সাউথ আফ্রিকা আবার ইডেন গার্ডেন্সে তারা ফিরেছিল সম্ভবত 92 সাল হবে। 92 সালে ফেরা, আবার যে স্বপ্ন নেলসন ম্যান্ডেলা দেখেছিলেন সেই স্বপ্ন থেকেই কিন্তু সাউথ আফ্রিকার ফেরা। এবং আজকের একজন কৃষ্ণাঙ্গ তিনি তিনি এই সাউথ আফ্রিকা দলের অধিনায়ক। এবং সব থেকে বড় বিষয়, এই সাউথ আফ্রিকান দলের এই অধিনায়ক টেম্বা বাহুমার নেতৃত্বেই কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। এবং আজকের এই টেস্ট জেতার পর লাস্ট 11টি টেস্টের মধ্যে 10টি টেস্ট জিতে ফেললো সাউথ আফ্রিকা। সুতরাং এই টিমকে তো ফেলে দেওয়ার কোনো ব্যাপারই নয়। কিন্তু গৌতম গম্ভীর বলতেই হবে যে আপনি যদি
ক্রিকেটের সঙ্গে, ক্রিকেটের দেবতার সঙ্গে যদি এই রকম কিছু ছলনা করতে থাকেন, তাহলে একসময় কিন্তু ক্রিকেট দেবতাও কোনো না কোনো রকম ভাবে তার যে অভিশাপ সেটা কিন্তু ফিরিয়ে দেয়। কেন এই কথাটা আমি বলছি? তার কারণ গৌতম গম্ভীর তিনি মনে করেন যে দিল্লি থেকে কলকাতার ইডেন গার্ডেন্স তার কাছে অত্যন্ত প্রিয়, এটা তিনি সবসময় তিনি বলেন, এবং এবারও তিনি বলেছেন যে সবসময় তিনি বলেন, এবারও তিনি এসেছিলেন মা কালীঘাটের মা কালী মন্দিরে তিনি পুজো দিয়েছিলেন। কিন্তু কি অদ্ভুত পরিহাস ভাবুন যে ওই যে বললাম ক্রিকেট দেবতা হয়তো কোথাও হাসে, কারণ তিনি যেভাবে চেয়েছিলেন যে প্রথম দিন থেকে স্পিন হবে, এবং তিনি যেভাবে একটার পর একটা সিনিয়রদেরকে তিনি সরিয়ে দিয়েছেন, সাদা বলের ক্রিকেট, ধুমধারাক্কা ক্রিকেট, সেখানে প্রথম দিকে 3-4 জন ব্যাটসম্যান আউট হয়ে গেল, তারপরে কেউ না কেউ এসে সেক্ষেত্রে তাদের ম্যাচ উইনিং একটা পারফরমেন্স খেলে দেন। কিন্তু টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু ধরে খেলার মানসিকতা ক্রমশ কিন্তু ভারতের হারিয়ে যাচ্ছে। একটা সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আমার আজকে অনেক সময় এই ক্রিকেট নিয়ে রিপোর্ট করতে গিয়েই দেখছিলাম, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা একটা সময় একেবারে নিয়ম করেছিল, তারা এইরকমই ঠিক করেছিল, ভারত দেশের মাটিতে যখনই কোনো ক্রিকেট হবে ডেফিনেটলি হোম ম্যাচ, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ তো নেওয়াই হয়, যে কোনো টিমই নেয়, ভারত নেবে, সেটা কিন্তু কোনো দোষের কিছু নয়। কিন্তু প্রথম দিন থেকেই যেন পিছে বল না ঘোরে, অর্থাৎ আপনি যদি দেখেন ইংল্যান্ডের মাটিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2-2 ড্র হয়েছে, কিন্তু একটা রান উঠেছে, কেউ 500, কেউ 350, কেউ 400, এবং এটা 5 দিন অব্দি কিন্তু টেস্ট ম্যাচ গেছে। এটাই তো টেস্ট ম্যাচ ক্রিকেটের একটা বিজ্ঞাপন হওয়া উচিত। তারপরে বল ঘুরবে, বল লাফাবে, সিমাররা সহযোগিতা পারবে, ব্যাটসম্যান রান পাবে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেখানে 2.5 দিনের মাথায় ক্রিকেট শেষ, এবং গৌতম গম্ভীরের ইচ্ছাতেই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিচ্ছেন তিনি কিন্তু পিচের যাবতীয় পরিচর্যা করেছেন, এবং গৌতম গম্ভীর এটা স্বীকারও করে নিয়েছেন। আলটিমেটলি কিন্তু দেখা গেল যে ইডেনে দ্বিতীয় জয়, 1996 পর ছিনিয়ে নিল আবারও সাউথ আফ্রিকা। এতদিন পর 1996 সালে প্রথম জয় পেয়েছিল এই ইডেন গার্ডেন্সে, দ্বিতীয় ছয় আজকের 2025-এ কিন্তু ছিনিয়ে নিয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে 2004 কিংবা 2010-এ সাউথ আফ্রিকা যখন ভারতের মাটিতে এসেছিল, তারা চেষ্টা করেছিল যে যদি ভালো পারফরমেন্স করা যায়, 2004 কিংবা 10-এ যেটা পারলো না, 2025-এ কিন্তু সেটা তারা করে দেখিয়েছে। অর্থাৎ যে ইডেন গার্ডেন্স একটা সময় ভারতীয় ক্রিকেটকে মানে উজাড় করে দিয়েছে, ইডেন গার্ডেন্স বলতেই সবার মনে পড়ে যাবে রাহুল দ্রাবিড় কিংবা লক্ষ্মণের সেই ইতিহাস তৈরিকারী ইনিংস। ইডেন গার্ডেন্স মুহূর্তেই মনে পড়ে যায় আসারুদ্দিন, ভারতীয় প্রাক্তন অধিনায়ক, তিনি বারবার বলেছেন যে ইডেন গার্ডেন্স আমাকে কি না দেয়নি, উজাড় করে দিয়েছে। ইডেন গার্ডেন্স বলতেই মনে পড়ে যাবে বিরাট কোহলির কথা, বিরাট কোহলিও কিন্তু তিনি ইডেন গার্ডেন্সকে ভালোবাসেন। আর ইডেন গার্ডেন্স মানে তো অবশ্যই আমাদের বাংলার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, যিনি বর্তমানে সিএবি প্রেসিডেন্ট। কিন্তু সবকিছুর পর যে বিষয়টা দেখা যাচ্ছে যে গৌতম গম্ভীর একটা অদ্ভুত নিয়ম চালু করেছেন, যে নিয়মের জন্য সিনিয়রদের সরে যেতে হচ্ছে, এবং মাঠের বাইরে বসে তিনি কিন্তু কার্যত গোটা টিমকে মাঠের মধ্যেই তিনি কিন্তু নন প্লেইং ক্যাপ্টেন হিসাবে তিনি কিন্তু পরিচালনা করছেন, এবং পরিচালনা করছেন বলেই আজকের কিন্তু যাবতীয় ভুল সিদ্ধান্ত, যাবতীয় খেসারত গৌতম গম্ভীরকে নিতেই হবে। জানি না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এদিকে কতটা নজর রাখবে, এবং এরপর টি-20 বিশ্বকাপ একদম অন্য ফরম্যাটে খেলা, গম্ভীর কিন্তু সংকটে এটা বলা যেতে পারে। তার কারণ এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কোনো আশানুরূপ সেইভাবে আমরা ফল পাইনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেদিকে নজর রাখবে। আমরা জাস্ট একটা বিষয় তুলে ধরলাম, এবং অবশ্যই কলকাতার দর্শকদের কথা বলতেই হবে, যে দর্শকরা একেবারে ফুল হাউস ছিল। আজকের
আমার আমার পরিচিত যারা ছিল তারা সকলেই কিন্তু মোটামুটি তারা ক্রিকেটকে ভালোবাসে, তারা পৌঁছে গিয়েছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে, এবং যখন একটা একটা উইকেট পড়ছে তারাও কিন্তু বারবার চিয়ার আপ করছে টিম ইন্ডিয়াকে, কাম অন ইন্ডিয়া, কাম অন ইন্ডিয়া, তারা চিয়ার আপ করছে। তার কারণে 124 রান টার্গেট করতে পারে টিম ইন্ডিয়াটা সবার জানা আছে। তবে হ্যাঁ, আজকের এই যখন টার্গেট করতে পারলো না, তখন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 1997 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 120 রান কিন্তু টার্গেট ছিল, সেটা কিন্তু করতে পারেনি টিম ইন্ডিয়া, 120 রানে পৌঁছাতে পারেনি। সম্ভবত অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকার। 1997 কথা আমি আপনাদেরকে বলছি। তো এইটা ক্রিকেটে হয়, ডেফিনেটলি ক্রিকেটে হয়, কিন্তু আজ যখন পুরো দর্শক ভর্তি ইডেন গার্ডেন্স, দর্শকরা যারা ক্রিকেট অন্তঃপ্রাণ, যারা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, কলকাতার ক্রিকেট প্রেমী বাঙালি, কলকাতার ক্রিকেট প্রেমী যারা টিম ইন্ডিয়াকে ভালোবাসেন, এবং এখানে যারা যারা এসছে তারা সবাই বলে যে কলকাতার ইডেন গার্ডেন্সে যা পাওয়া যায় বিশ্বের আর কোনো জায়গায় পাওয়া যায় না। তবে হ্যাঁ, এটাও বলতে হবে, দিনের শেষে আমরা সাউথ আফ্রিকার টিমকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই, এইভাবেও ফিরে আসা যায়। আমরা ডেফিনেটলি গৌহাটির দিকে নজর রাখবো। তবে গৌতম গম্ভীরের যে ভাবে তিনি যা করে চলেছেন টিম ইন্ডিয়াকে নিয়ে, এটা মনে হয় না বেশি দিন সহ্য হবে বা বেশি দিন সহ্য করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আপাতত এই পর্যন্তই, দেখা যাক টিম ইন্ডিয়ার ভাগ্যে পরবর্তী টেস্টে কি নাচছে। আরেকটা কথা শেষে বলবো, শুভমান গিলের কিন্তু কাঁধের ব্যথাটা এখনো রয়েছে, ঘাড়ের ব্যথা এখনো রয়েছে, এবং তার দ্রুত আরোগ্য কামনা আমরা করছি, কারণ তিনি যত দ্রুত সুস্থ হয়ে ফিরবেন ততটাই ভালো। কিন্তু বিশেষ চিকিৎসকের বোর্ড গঠন করা হয়েছে, এবং কেন কি কারণে হট করে এই কাঁধে ব্যথা সেটা কিন্তু ক্রিকেট চিকিৎসকেরা দেখছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুভমান গিলের দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি একদম সুস্থতার মধ্যে দিয়ে আবারও তিনি 22 গজে ফিরুন। আপাতত এই পর্যন্তই, শুভরাত্রি।